আরে ভাই এইটা কি ক্যামেরা? এটা ক্যামেরা না ভাই, এটা ফোন। এটা ফোন? ভাই এটা আবার কি ফোন? মানে দাম কত? এটা Xiaomi হচ্ছে 15 আলট্রা, এটার দাম হচ্ছে 1.5 লাখ টাকার মতন। ঘুরবে সত্যি? হ্যাঁ, আরে মাইশাল আইফোন স্যামসাং বাদ দিয়া দেখি Xiaomi আর ভিভো কিনা লয়া জায়গা। টিপিক্যাল ম্যাঙ্গো পিপল। ভাই ফোনটা দিয়ে যান, ওটা সমাজটেকের। ওকে, দিস ইজ নট এ ফোন, এটা একটা ক্যামেরা উইথ এ ফোন মেবি। অ্যান্ড স্মার্টফোন ক্যামেরার যখন কথা বলতেছি, হার্ডওয়্যারের দিক থেকে Xiaomi 15 আলট্রা অন্যান্য যে কোনো প্রো অথবা আলট্রা অথবা প্রো ম্যাক্সের থেকে অনেকখানি আগে আছে। আসসালামু আলাইকুম, আশিকুর রহমান তুষার আছি এডিসি থেকে উইথ দিস বিস্ট অফ এ ক্যামেরা ফোন। আপনারা ইন্টারনেটে ফোনের গায়ে ক্যামেরা লেন্স লাগানোর ছবি দেখে পাগল করে ফেলছেন আমাদেরকে। এইটার কন্টেন্ট কই? আমরা আসলে অনেক আগে এটার কন্টেন্টটা নিয়ে আসতাম, ফটোগ্রাফি কিট সহ নিতে গিয়ে এই 15 আলট্রার ভিডিওটা লেট হয়ে গেল। আমি পার্সোনালি এগুলোকে ক্যামেরা ফোন ট্যাগ দিতে চাই। রেগুলার ফ্ল্যাগশিপের তুলনায় অন্যান্য ডিপার্টমেন্ট বাদ দিয়ে একটা সিঙ্গেল ডিপার্টমেন্টে অনেক বেশি ফোকাস দেওয়া হয়, সেটা হচ্ছে ক্যামেরা। শুধু এইটা না, যেইসব ফোনেই 1 ইঞ্চ টাইপের সেন্সর অথবা 1 ইঞ্চ সেন্সর ব্যবহার করা হয় ক্যামেরার ক্ষেত্রে, সেগুলোকেই এই ট্যাগ দিতে চাই ক্যামেরা ফোন। হ্যাঁ, শুধু Xiaomi এই কাজ করতেছে না, মাতামাতি এইটা নিয়ে বেশি হলেও Vivo X200 আলট্রা, Oppo X8 আলট্রাতেও কিন্তু 1 ইঞ্চ সেন্সর দিয়ে ক্যামেরা দিচ্ছে ওরা। এখন আমরা Xiaomi 15 আলট্রাতে যাই। ওরা লাইকার সাথে কোলাবোরেশন করে লাইকার সুমি লাক্স লেন্স ইউজ করছে এইটার মধ্যে। এমন জোস লুকিং লেজেন্ড এডিশনের ক্যামেরা কিট আনছে, অ্যান্ড এই ফোনটাও কিন্তু সুনাম কুড়াইতেছে দুনিয়া জুড়ে। তবে আপনারা তো এডিসিতে শুধুমাত্র 15 আলট্রার সুনাম শুনতে আসেন নাই, আপনারা আসছেন ব্রুটাল ট্রুথ জানতে। অ্যান্ড সেগুলো জানার পর সেই মন্তব্যটা এটার পক্ষে যাবে নাকি বিপক্ষে যাবে সেটা আপনাদেরই ব্যাপার। বাট এই ফোনটাকে আমার প্রথম দেখাতেই ভালো লাগছে, স্পেশালি আমাদের এই সিলভার ক্রোম ভার্সনটা পুরো লাইকার এম সিরিজের ক্যামেরাগুলোর মতো লাগতেছে। ওগুলোর মতো উপরে একটা সিলভার ক্রোম অ্যাকসেন্ট আছে, অ্যান্ড নিচের সাইডটা ব্ল্যাক ভিগান লেদারের। এই জিনিসটার টেক্সচারও ক্যামেরার লেদারের মতোই। তবে ক্যামেরার হাউজিংটা কিন্তু বিশাল। খালি বিশাল বললে ভুল হবে, এইটাকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম বললেও ভালো হয়, কারণ এটা কিন্তু Vivo X200 Pro এর থেকে বড় এই ক্যামেরা বামটা অ্যান্ড হাউজিংটা। আর খালি ক্যামেরা হাউজিংটা অ্যান্ড ফোনটাই বড় না ভাই, এটার মনটাও বড়, মানে দামটাও বড়। 16GB র্যাম, 512GB স্টোরেজ সহ এইটার হচ্ছে দামটা সুমাস থেকে আপনি পেয়ে যাবেন 1,40,000 টাকায়। অ্যান্ড এই ফটোগ্রাফি কিট আমি যেটা লাগায় ফোনটা ধরে আছি সেটা সহ 1,55,000 টাকায়। হ্যাঁ, আমরা সুমাসটেক থেকে এনেছি, পপুলার ডেস্টিনেশন সুমাসটেক এখন এই ধরনের স্পেশাল ফোনও আনা শুরু করছে, সেল করা শুরু করছে। অ্যান্ড যেই দাম বললাম, দাম নিয়ে দাম কতটা ভালো খারাপ সেই মন্তব্য আমি এখন করব না, কারণ এই ধরনের ফোন সবার জন্য না, সবার কেনার জন্যও না। যারা নিবেন তারা নেয়ার সময় সুমাসটেকে যোগাযোগ করেন, সেইটুকু জানা দিলাম। অ্যান্ড এটা কিন্তু গ্লোবাল ফোন, চাইনিজ ভার্সন না, এই জন্য দামটা স্বাভাবিকভাবে একটু বেশি। আচ্ছা, হাতে কিন্তু ফোনটা অ্যাকচুয়ালি আলট্রা ফিল দেয়, যেহেতু ফ্ল্যাগশিপ তাই ফ্রেমটা মেটালের, প্রিমিয়াম হ্যান্ডফিলের পাশাপাশি ডিউরেবলও লাগে। আমি এখানে একটু হতাশ, টাইটানিয়াম ফ্রেমের দেখা পাইলাম না, এত দামে কিন্তু চাইতেই পারি। আর এটার ক্যামেরা বামটা দেখেন, একদম ন্যাচারালি কার্ভ হয়ে এই জায়গায় সুন্দর একটা কার্ভ আসছে। এই জন্য ফোনটা যখন হাতে ধরবেন, হাতের আঙ্গুলটা কিন্তু অটোমেটিক্যালি এই জায়গায় ঠেকে যায়, অ্যান্ড গ্রিপটা কিন্তু খুব সুন্দর দেয়, এই জিনিসটা ভালো লাগছে। তবে এত বড় বাম্পের তো সমস্যা আছেই, ওই যে উঁচু পর্বতের মতো হয়ে থাকে যখন আপনি টেবিলের উপর রাখবেন, খুবই বেখাপ্পা লাগে ভাই। এটার ভিতরে যে সনি LYT 900 যে ফ্ল্যাগশিপ সেন্সরটা আছে সনির প্রাইমারি, ভাই ওইটাই বিশাল বড় সাইজের। এরপর এটার ভিতরে যে পেরিস্কোপটা আছে, সেই পেরিস্কোপ সেন্সরটার যদি ভিতরে ক্যামেরা হার্ডওয়্যার মডিউলটা দেখেন ভাই, ওইটা যেই পরিমাণ উঁচা, আপনি তো বলবেন এটার ভিতরে আটাইলো কেমনে, এমন একটা কোশ্চেনে পড়ে যেতে পারেন। সো একে তো সাইজে বড়, তার উপর 50 মেগাপিক্সেলের সেন্সর, এক একটা পিক্সেলের সাইজও অনেক বড় ভাই। একদম পিওর হার্ডওয়্যার পয়েন্ট থেকে দেখলে দিস ইজ পিক। আর এই বড় সেন্সর অ্যান্ড বড় পিক্সেল সাইজের কারণে আপনি নর্মাল মোডে ছবি তুললেও প্রায় অ্যাকচুয়াল ক্যামেরার মতো ন্যাচারাল শ্যালো ডেপথ অফ ফিল্ড পাবেন, মানে ন্যাচারালি ব্যাকগ্রাউন্ড ব্লার হবে, যেটা সবাই পছন্দ করে। সাথে লাইকা অথেন্টিক অ্যান্ড লাইকা ভাইব্রান্ট দুইটা মোডে হচ্ছে ছবি তোলার অপশন আছে। এদের মধ্যে লাইকা অথেন্টিকটা একটু ক্রিস্পি কন্ট্রাস্টি কালার দেয়, সাইড থেকে একটা ভিনিয়েট এফেক্ট অ্যাড করে, অ্যান্ড এই জিনিসটা আসলে লাইকা টাইপ একটা লুক অ্যান্ড ফিল দিচ্ছে ছবিগুলোতে। তার উপর যদি এই ক্যামেরা কিটটা ইউজ করেন এক্সট্রা, তাহলে আসলেই ক্যামেরা একটা ফিল পাবেন ছবি তোলার সময়, হ্যান্ড ফিল অন্তত পাবেন। কিটের সাথে একটা 2000 mAh এর ব্যাটারিওয়ালা গ্রিপও কিন্তু আছে। অ্যান্ড এই গ্রিপটার শাটার বাটনটা দিয়ে ছবি তুলে কিন্তু ভালোই মজা লাগে, জুমও করা যায়। ডেডিকেটেড ভিডিও বাটন অ্যান্ড এক্সপোজার স্লাইডারও আছে এই গ্রিপের মধ্যে। আর লেজেন্ড কিটের বক্সে কিন্তু লাল কালো দুইটা শাটার বাটনও দেওয়া আছে। এছাড়া দুইটা ক্যামেরা রিং আছে, একটা সাধারণ কালো আর একটা হচ্ছে 67 মিলিমিটারের ফিল্টার অ্যাডাপ্টার। কেউ চাইলে ND ফিল্টার লাগিয়ে এখানে ইউজ করতে পারবেন। তারপর আলট্রাওয়াইডটাও 50 মেগাপিক্সেলের সনি IMX858 সেন্সর, ম্যাক্রো ক্যাপাবিলিটি আছে এই লেন্সটায়। আর আলট্রাওয়াইডটাও মেইন ক্যামেরার মতো কালার প্রডিউস করে, তবে হ্যাঁ ডিটেলসটা কম, এটাই বাস্তব।
তবে ভিডিওতে আলট্রা ওয়াইডটা স্টেবিলাইজেশন আসলেই অনেক ভালো ছিল, অ্যাকশন ক্যামেরার মতন একটা ফিল দিচ্ছিল। অ্যান্ড মেইন ক্যামেরাতেও ভিডিও স্টেবিলাইজেশন ফ্ল্যাগশিপ গ্রেডেরই বলতে হবে। ভিডিও ডাইনামিক রেঞ্জও অন পয়েন্ট লাগছে। তবে টেলিফোটো দুইটার ভিডিও কোয়ালিটি আরও বেটার আশা করেছিলাম। 3x অ্যান্ড 4.3x দুইটাতেই জিটারিনেস ইস্যু আছে। অ্যান্ড এই সবগুলো লেন্সেই কিন্তু 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করা পসিবল সবগুলোতে। অ্যান্ড টেলিফোটো নিয়ে কথা যেহেতু বলতেছি, এই ফোনে 4টা ক্যামেরা, 4টার মধ্যে কিন্তু 2টা টেলিফোটো ক্যামেরা। এই ফ্ল্যাগশিপে কিন্তু 2টা টেলিফোটো ক্যামেরা অন্য কেউ দেয় না, স্যামসাং বাদে, এর মধ্যে শাওমি দিচ্ছে। সো একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের বা 70 মিলিমিটারের 3x ফ্লোটিং টেলিফোটো লেন্স, এটা সেন্সরটা হচ্ছে স্যামসাং JN5। আর মেইন ক্যারেক্টার যেটা, মানে যেটা দিয়ে আপনি পোর্ট্রেট তুলবেন, 100 মিলিমিটার বা 4.3x এর একটা হচ্ছে টেলিফোটো লেন্স, ওটা 120x পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন। ওইটা এক্স্যাক্টলি কিন্তু ভিভো X200 Pro এর সেন্সরটাই, মানে স্যামসাং এর 200 মেগাপিক্সেল আইসোসেল HP9 সেন্সর। 3x যে টেলিফোটোটা মোস্ট অফ দি টাইম মোস্ট অফ দি পিপল জাস্ট পোর্ট্রেটে ইউজ করবে। পোর্ট্রেটে 3x তোলেন বা 4.3x, ডিটেলস ভরপুর থাকে। তবে ফেস টোনটা মাঝে মাঝে মোড়া মোড়া বানায় ফেলে রিয়েলিস্টিক রাখতে গিয়ে। এছাড়া প্রত্যেকটা লেন্সই কনসিস্টেন্ট, মানে হোয়াইট ব্যালেন্স অত শিফট হয় না। বড় জুম লেন্সটা 4.3x 10x এই পর্যন্ত সুপার শার্প ছবি দেয়, ইভেন 30x এও যথেষ্ট শার্প। আর 120x পর্যন্ত ম্যাক্স যায়, বাট কোয়ালিটি অত আহামরি লাগে নাই। লাস্টলি বাকি থাকে ফ্রন্ট ক্যামেরা, মানে সেলফি ক্যামেরাটা। বেশি সময় দিতে যাচ্ছি না, কোয়ালিটি ফ্ল্যাগশিপের কাতারেই আছে। কারণ অ্যাকচুয়ালি আমি বেশি সময় দিতে যাচ্ছি এটিসি স্পেশাল একটা ব্যাপারে। এটিসি যেটা অলওয়েজ করে, স্পেশাল রাখার চেষ্টা করে, আরও এক্সট্রা ভ্যালু দেওয়ার চেষ্টা করে। আমরা 15 আলট্রার সাথে ভিভো X200 Pro এর একটা ক্যামেরা মারামারি ঘটায় দিচ্ছি এই ভিডিওতেই ছোটোখাটো আকারে। অ্যান্ড সেখানে সময় দিলে আপনারা আরও ক্লিয়ারলি, আরও বেটারভাবে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন এটার ক্যামেরা কতখানি জোস। প্রথমেই মেইন ক্যামেরাতে শাওমিতে ডেপথ অফ ফিল্ড বেশি পাবেন, এটা স্বাভাবিক যেহেতু বড় সেন্সর। তবে ডাইনামিক রেঞ্জের দিক থেকে কিন্তু ভিভোই আগায় থাকতেছে আমাদের হিসেবে। আর শাওমি মাঝে মাঝে কুলার টোনে শিফট করে, সেখানে ভিভোর কালার টোনটা না বেশি আই প্লিজিং লাগে। দেন পোর্ট্রেটে আসলে শাওমি ফেসের অ্যাকচুয়াল ডিটেলস কিছুটা বেশি ধরে রাখে, মানে স্মুথনিং কম করে। বাট ছবিগুলো পাশাপাশি রাখলে মানুষ ভিভোর দিকেই কিন্তু বেশি ঝুঁকবে। দেন টেলিফোটো লেন্সে সেন্সর সেম হলেও ভিভো একটু বেশি শার্প ইমেজ দেয়। আর ভিভোর কালারটাও একটু ন্যাচারাল সাইডে থাকে, মানে মানুষের যেটা পছন্দ হবে ভিভো সেইভাবেই প্রসেসিং করতেছে। বাট এই 15 আলট্রাটা অনেকখানি র অ্যান্ড রিয়েল টাইপের লাগে। অ্যান্ড 100x পোর্ট্রেটে ভিভোর শার্পনিং অ্যালগোরিদমটা একটু অ্যাগ্রেসিভলি কাজ করে। ছবিগুলো দেখলেই বুঝবেন ভিভোরগুলো একটু বেশি প্রসেসড অ্যান্ড শার্প, যদিও গ্যাপটা স্যামসাং ভিভোর মতো অত বড় না এখানে। লাস্টলি দুইটা ফোনেরই লেন্স সুইচিং আপনাদের ভিডিওর ক্ষেত্রে দেখায় দিচ্ছি, আপনারাই বলেন ওভারঅল পাশাপাশি দেখা দুইটা ফোনের মধ্যে কোনটার ক্যামেরাকে বেটার লাগছে। এখন যতই আমরা ক্যামেরা নিয়ে মাতামাতি করি ভাই, দিন শেষে এগুলো ফোন, আপনারা তো ফোন হিসেবেই কিনতেছেন, রাইট? ক্যামেরা হিসেবে কিনলে তো ভাই ওই যেটা দিয়ে আমরা শ্যুট করতেছি ওগুলা কিনতেন। সো ফোন হিসেবে যখন ওরে দেখতে হবে তখন বাকি 3টা দিক দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে পারফরমেন্স সেক্টর, সফটওয়্যার অ্যান্ড হচ্ছে ডিসপ্লে। অ্যান্ড শুরুটা করতে যাচ্ছি সফটওয়্যার দিয়ে, সিন্স শাওমি সফটওয়্যার নিয়ে আমাদের অনেকেরই তিক্ত অভিজ্ঞতা আছে। তবে সফটওয়্যার নিয়ে কথা বলার আগে আমাদের মাথায় 3টা জিনিস গেঁথে ফেলতে হবে। প্রথমত, এটা রান করতেছে গ্লোবাল হাইপারওয়েস 2.0-তে। দ্বিতীয়ত, এটার ভিতরে আছে স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো একটা টপ পারফর্মার চিপসেট। অ্যান্ড তৃতীয়ত, এটা শাওমির 2025 সালের একদম লেটেস্ট ফ্ল্যাগশিপ। আর এই 3টা জিনিস মিলে এই ফোনটা অনেক স্মুথ পারফর্ম করে ভাই। হাইপারওয়েস 2.0-এর অ্যানিমেশনগুলো কিন্তু অনেক সিমলেস, স্পেশালি অলওয়েজ অন ডিসপ্লে টু লক স্ক্রিন ট্রানজিশনটা ভালো লাগছে আমার কাছে। অ্যান্ড অন্যান্য ব্র্যান্ডের মতো কিন্তু শাওমিও এআই এর যেই ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনে পাড়া দিছে হাইপার এআই নামে। এখন অনেক কোম্পানি যাচ্ছে চ্যাট জিপিটির সাথে, অনেকে হচ্ছে ডিপসিকের সাথে, বাট শাওমি হচ্ছে জেমিনাইয়ের সাথে গেছে, মানে গুগলের সাথে মিলে গেছে। তাই গুগলের সার্কেল টু সার্চ, জেমিনাই লাইভ সব কিছু প্রি ইনস্টল পাবেন এটাতে। এছাড়াও এআই রাইটিং, এআই স্পিচ রেকগনিশনও আছে। বাট একটা কাজের ফিচার আমার কাছে লাগলো, সেটা হচ্ছে এআই সার্চ টাইপের একটা জিনিস। আপনি লাইক একটা কিওয়ার্ড লিখছেন, সেই কিওয়ার্ড দিয়ে হয়তো বা কোনো একটা স্ক্রিনশটের মধ্যে সেই ওয়ার্ডটা ছিল, অথবা কোনো একটা ফাইলের মধ্যে কিছু একটা ছিল, ও পুরো ফোন ঘেটে আপনার জন্য হচ্ছে ওই কিওয়ার্ডটা কোন কোন জায়গায় আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করবে। আমার মতো ভুলোমনা মানুষ যারা আছেন তাদের জন্য এই ফিচারটা সব ফোনেই মোটামুটি কিন্তু ভালো কাজের হওয়া উচিত, অ্যান্ড সব ফোনে দেওয়া উচিত। ভাই এটারে শাওমির মিড রেঞ্জার হাইপারওয়েস ভাইবেন না। ফ্ল্যাগশিপের শাওমি ফোনগুলার, এমআই ফোনগুলার সফটওয়্যার নিয়ে অতটা নেগেটিভ শোনা যায় না, যখন মিড রেঞ্জে নিয়ে যতখানি শোনা যায়, বাজেট ফোনের শাওমি সফটওয়্যার নিয়ে যতখানি শোনা যায় লাস্ট কয়েক বছর ধরে যেটা চলতেছে সেটাই। সো ফ্ল্যাগশিপের ক্ষেত্রে শাওমি সফটওয়্যার মোটামুটি যথেষ্ট পরিমাণ জোস। বাট হ্যাঁ,
এটার সফটওয়্যার অপটিমাইজেশনে ঘাটতি আছে। এইটার একটা ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যায় ব্যাটারির ব্যাপারে যখন আমরা টেস্ট করতে যাই তখনই দেখছি। আমাদেরটা গ্লোবাল ইউনিট, এইটার ব্যাটারি হচ্ছে 5410 mAh অ্যান্ড আমরা আমাদের টেস্টিংয়ে এটা থেকে 6 থেকে 7 ঘন্টার মতো এসওটি পেয়েছি সর্বোচ্চ। এখন চাইনিজটায় মানে এই 15 আলট্রা চাইনিজ ভ্যারিয়েন্টে কিন্তু 6000 mAh সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করছে অ্যান্ড সেটা থেকে বেটার ব্যাটারি লাইফ ডেফিনেটলি পাচ্ছে। ট্রু, হয়তো বা কোনো ইন্টারন্যাশনাল রেগুলেশন মিট করতে গিয়ে ওরা হচ্ছে গ্লোবালটায় কমায় দিছে 5410 mAh এর রেগুলার ব্যাটারি, এখানে সিলিকন কার্বনও ওরা ইউজ করে নাই, মানে এটা স্বাভাবিকভাবে বোঝার কথা। বাট ওই যে সফটওয়্যারের ব্যাপারটা কেন বললাম, 5000 mAh ব্যাটারি ইউজ করে আমাদের যেই ব্যাটারি কম্পারিজন ভিডিওটা ছিল সেটা যদি দেখেন যে S25 আলট্রাতে ওরা সেম চিপসেট 5000 mAh ব্যাটারি ইউজ করে ওরা হচ্ছে 8 ঘন্টার মতন এসওটি দিয়ে ফেলতেছে। বাট Xiaomi কিন্তু এর থেকে 1-1.5 ঘন্টা কম দিচ্ছে বেশি ক্যাপাসিটি ব্যাটারি ইউজ করেও। সো এইখানে অপটিমাইজেশনের ঘাটতি আছে, এটা বলতেই হবে। অ্যান্ড স্ন্যাপড্রাগন 8 Elite জিনিসটা হচ্ছে একটা ড্রাগন টাইপের জিনিস, সো এটারে আপনার ভালোভাবে টেম করে রাখতে হবে সফটওয়্যার দিয়ে। সেটা স্যামসাং পারছে, আমাদের ব্যাটারি কম্পারিজনই দেখা গেছে, বাট ও অত পারে নাই, অত পারবে বলে আমার আশাও ছিল না। আর 8 Elite-এর কথা যেহেতু উঠলোই, এই ফোনে কিন্তু 8 Elite বেশ ভালোই পারফর্ম করে, তবে 8 Elite-টা কিন্তু এই ফোনেও যথেষ্ট পরিমাণ হিট হয়। ইভেন 3D Mark ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্টটা যখন রান দিয়েছিলাম 19 নাম্বার লুপে গিয়ে ফোন ওভারহিট হয়ে ক্র্যাশ করছিল। আর বেঞ্চমার্কিংয়ের সময় এটা টেম্পারেচার 44-45 ডিগ্রি সেলসিয়াস রিচ করতেছিল খুব ইজিলি, বাট গেমিংয়ের সময় এত রিচ করে নাই, বেঞ্চমার্কিংয়ের সময় মানে এটা পুরো মাথা নষ্ট হয়ে গেছিলো। যেমন পাবজিতে 120 FPS খেলা যায়, খেলতেছিলাম 45 মিনিট খেলছি, ফ্রেম রেট 118-120 এরকম লক থাকে, গ্রাফিক্স খুব সুন্দর করে রেন্ডার করে। 45 মিনিটে প্রায় 15%-এর মতো ব্যাটারি হারিয়েছিল অ্যান্ড টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস রিচ করছিল। অ্যান্ড গেনশিন ইম্প্যাক্ট খেলছিলাম এরপরে, হাই গ্রাফিক্স সেটিংসে 10 মিনিট সেশনে মোটামুটি 53-55 FPS বজায় থাকে, তবে হাইয়েস্ট গ্রাফিক্স সেটিংসে গেম খেলা শুরুর 5 মিনিট পরে 45-এর আশপাশে ফ্রেম রেট দেয় অ্যান্ড 10 মিনিট যখন আপনি পার করবেন তখনই ফ্রেম রেট কইমা 30-এর নিচে চলে যায়। অ্যান্ড আমাদের আধা ঘন্টা গেনশিন ইম্প্যাক্ট খেলার পরে এই ফোনটা কিন্তু ভালো গরম হয়েছে, 43-44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাচ্ছিল অ্যান্ড যখন হিট হয়ে যাচ্ছে তখন কিন্তু ও হচ্ছে FPS কম দিচ্ছে বা কমায় দিচ্ছে। সো মানে ক্লিয়ার কথা, এটা গেমিং ফোন না, গেম খেলার নিয়তে কেউ নিয়েন না। এই দামে গেমিংয়ের নিয়তে নেওয়ার জন্য আরও অন্যান্য ফোন আছে, হ্যাঁ, বাট এটা যদি নেন আপনি মোটামুটি গেম খেলতে পারবেন, AAA রেটেড সবই চলবে। স্ন্যাপড্রাগন 8 Elite তো আছেই, বুঝতে পারতেছেন। ওকে, ক্যামেরা গেল, সফটওয়্যার গেল, পারফরমেন্স গেল, এখন বাকি শুধু ডিসপ্লে। আর ডিসপ্লেটা কিন্তু 25 সালের চাইনিজ রুল বুক মেনে একদম মাইক্রো কোয়াড কার্ভ দিছে Xiaomi, মানে 6.73 ইঞ্চের LTPO অ্যামোলেড প্যানেল, চারদিকে একদম হালকা কার্ভ, এই কারণে কন্টেন্ট দেখে আলাদা মজা পাওয়া যায়। তবে চাইনিজ অন্যান্য ফোনগুলোর মতো এটার পিক ব্রাইটনেস কিন্তু 4000 পার হয় নাই, এটার পিক ব্রাইটনেস ওরা 3200 নিটস বলতেছে অ্যান্ড HBM-এ এনাফ ব্রাইট থাকে ভাই ডিসপ্লেটা। অ্যান্ড যেহেতু ফটোগ্রাফারদের টার্গেট করে এটা বানানো এই ফোনটা, সেহেতু এই ডিসপ্লে প্যানেলটা সেখানেও কিন্তু ওরা খরচ করছে। 12 বিটের প্যানেল দিছে, 100% DCI P3 কালার গ্যামুট সাপোর্টেড প্যানেল এটা Xiaomi দাবি করতেছে। আর ডিসপ্লে প্রোটেকশনটা কিন্তু Xiaomiর ইনহাউস শিল্ড গ্লাস 2.0। এখন এটা কতখানি ডিউরেবল হবে সেই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করতেছি না, বাট বাদবাকি জিনিসপাতি মানে স্টেরিও স্পিকার্স, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এই সব কিছুই ফ্ল্যাগশিপ গ্রেডেরই ছিল। সো যেসব জিনিস নিয়ে কথা বললাম ওগুলো নিয়ে অত প্যারা খাবেন না, একদম যে বেস দিচ্ছে ও অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে তেমন কিছু না, বাট ও যেহেতু ক্যামেরা ফোন সেই হিসেবে হ্যাঁ যথেষ্ট স্ট্যান্ডার্ড দিচ্ছে, আপ টু মার্ক দিচ্ছে। অ্যান্ড দিন শেষে মানে ভিডিও শুরু করার সময় আমি যেই কথা বলছি, দিন শেষে আমার একই মন্তব্য, ভাই দিস ইজ এ ক্যামেরা স্ল্যাপড অন আ ফোন। আমার বেশ কিছু ফটোগ্রাফার ভাই ব্রাদার ছিল যারা প্রফেশনাল, তারা এইটার ছবি দেখে হ্যাঁ যে না ওনাদেরকে একটু ডিফারেন্ট ফিল দিচ্ছে, ডিফারেন্টভাবে টানতেছে, যেটা ইউজুয়াল আইফোন স্যামসাংয়ের ছবি দেখে ওনারা ওইভাবে অ্যাট্রাক্টেড হয় না, ওটা রেগুলার লাগে, এইটা হচ্ছে একটু এক্সেপশনাল। আর যদি স্মার্টফোন অ্যাসপেক্টে আমি কথা বলি, যে আমি একটা ফোন কিনতেছি প্রায় 1.5 লাখ টাকা দিয়ে বা 1,40,000 টাকা দিয়ে, তখন হ্যাঁ বেশ কিছু জায়গায় Xiaomi পিছায় আছে এখনও। যেমন ব্যাটারি ব্যাকআপের কথা বললাম, আরও বেশি দেওয়ার কথা, এরপর হচ্ছে হিটিংয়ের কথা বললাম, এই জায়গায় আরও বেশি কন্ট্রোল আনতে পারার কথা। এইসব জায়গায় Xiaomiর একদম গ্লোবাল পিক্স একটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে হ্যাঁ ওরে আমি এগুলো কনস ধরবো যে ওইগুলো এখনও চেক করতে পারে নাই, যেখানে অন্যান্য কোম্পানি পারতেছে। অ্যান্ড সত্যি কথা হচ্ছে এগুলো দিন শেষে যতখানি কেনার জন্য তার থেকে বেশি ভাল লাগে হচ্ছে জানার জন্য, এক্সপিরিয়েন্স করার জন্য। এগুলো যারা কিনে দেশে খুব নিশ কাস্টমার বেজ আছে, খুব শৌখিন কিছু মানুষ আছে, খুব পিওর Xiaomi লাভার কিছু মানুষজন আছে, তারা হচ্ছে এইসব ফোনের ক্ষেত্রে কিনে। অ্যান্ড ওই পর্যন্ত থাকলেই আমি খুশি। এইটা হচ্ছে ইউজুয়াল আইফোন ইউজারদের হাতে যাওয়ার মতন কিছু না, শুধু এটা দুর্নাম করবে, এটার জায়গাটা আলাদা, সেই জায়গাতেও থাকুক।